আজকের সিলেবাসে আমাদের ডিএসসিপি অ্যান্ড জি ডিএনএস এই টপিক সাথে আর একটা টপিক করবো। ইউজ হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন করবো। হোস্ট কনফিগারেশন আপনার কিন্তু আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? আমরা কিন্তু ও দেখতে পাচ্ছি না সরি সরি স্ক্রিন সরি শেয়ার ভুলে করছেন। গেছি। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি। হ্যাঁ, আমরা আজকে পড়বো হলো ডিএসসিপি অ্যান্ড ডিএনএস, পাশাপাশি আর একটা ল্যাব, আর একটা এটা করবো, 19 নম্বরটা করবো। তো ডিএসসিপিটা কখন করি? ডিএসসিপি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, হুম। আর ডিএনএস ডোমেইন নেম সিস্টেম। হুমায়ুন, আমি একটু বলে রাখি, আমি কিন্তু এগুলো সবই জানি এবং বহুদিন আমি এগুলো পড়িয়েছি। হ্যাঁ, ফলে আপনি আবার বলেন, কারণ আমি এগুলো সব ভুলে গেছি, কিন্তু আমরা এগুলো সবই জানি। ডিএনএস, আপনার ডিএনএস বহুদিন ধরে এটা নিয়ে মানে ক্লাসে লেকচার দিয়েছি। তো কম বেশি আমার এগুলো জানা আছে, কিন্তু তারপরে ওইগুলো আচ্ছা, সময়ের সাথে সাথে আমি একদম সবগুলো ভুলে গেছি। শিওর। এখন ডিএসসিপি তখনই করব, আমরা ল্যান আইপি আমরা অনেকে কি করে ম্যানুয়ালি বসাই। তো আমরা এটা এক সময় করি, এটা সম্পূর্ণ ব্যাংকিং প্লাস কর্পোরেট করে না, তারপরেও আমরা জানি রাখি কিভাবে করে। যদি আমরা ডিএসসিপি কনফিগার করি রাউটারের ভিতরে, তাহলে ল্যান আইপি কে আমাদেরকে স্ট্যাটিক করে মানে মানে ইয়েতে টাইপ করে আইপি বসানো লাগবে না। নেটওয়ার্কের পিসি গুলো যদি আমরা ডিএসসিপি কনফিগার করে দিই, এবং সাথে সাথে, এবং আচ্ছা। ডিএসসিপি শুধু একটা কনফিগার করলে হবে না, সাথে ডিএনএস আইপি কেও বলা লাগবে। কারণ আপনি যেহেতু অটোমেটিক্যালি দেবেন, তাহলে ডিএনএস এবং ডিএসসিপি দুটাকে দিতে হবে, শুধু একটা দিলেই হবে না। কারণ কিন্তু ডিএনএস এর জন্য তো একটা কনভেনশন আছে, তাই না? একটা প্রোটোকল আছে যে হ্যাঁ, কিভাবে আপনি ডিএনএসটা করবেন। প্রোটোকলটা টেকনিক হলো কি, যে আপনি একটা ডিএনএস সার্ভার তৈরি করলেন। হুম হুম। জাস্ট ফর এক্সাম্পল আমরা দেখি। আপনি কি এখানে নেমিং কনভেনশনটা বলবেন, হুমায়ুন? হ্যাঁ, আমি একটু বলতেছি, ডিএনএস এটা বলতেছি। জাস্ট ফর এক্সাম্পল এনএস লুকআপ। হ্যাঁ, আমরা যেমন গুগলের আইপি জানি না, হুম। দেখেন গুগলের আইপি জানি না, আমরা এনএস লুকআপ করলাম। হ্যাঁ, এনএস লুকআপ করার পরে কি করলো, নেটওয়ার্ক সলিউশন লুকআপ কি করা করলো, ডিএনএস এ দিল, গুগলের ডিএনএস এর আইপি দিল 8.8, আইপি আমরা পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সার্ভারে হোস্ট করা থাকে, মনে করেন bdnews24.com, এটা একটা ডিএনএস, একটা এই ইউআরএল এর এগেইনস্টে একটা আইপি হোস্টিং করা আছে, একটা আইপি এগেইনস্টে এটা হোস্টিং করা আছে। আমরা জি। ব্রাউজ করতেছি, আর ব্যাক এন্ডে একটা আইপি কাজ করতেছে। দেখেন কিভাবে কাজ, কোথায় আইপি আছে, এনএস লুকআপ, এনএস লুকআপ, দেখেন আইপি কত, ব্যাক এন্ডে কোন আইপি কাজ করতেছে। এই দেখেন দুইটা আইপি আসছে, bdnews24.com এর আইপি আসছে এটা। অর্থাৎ হুম। আমরা ব্রাউজ করলে আমরা কিন্তু আইপি এত মনে রাখা সম্ভব না, যে কারণে আমরা হ্যাঁ, ডোমেইন আসলে নামটা। হুমায়ুন, আসলে হ্যাঁ, আমি 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 ব্যাপারটা আপনাকে একটু সহজ করে বলি। যেটা হচ্ছে, সাধারণত সাধারণ লোকের বোঝার জন্য এটাকে কনভেনশনাল বা রেগুলার সিম্পল ল্যাঙ্গুয়েজে বা ল্যাঙ্গুয়েজে এটাকে রাখা হয়। কিন্তু হ্যাঁ, যখনই আমরা ইউআরএল বারের মধ্যে, অ্যাড্রেস বারের মধ্যে যখন আমরা ইউআরএলটা লিখি, তখন ওটা অটোমেটিক্যালি কনভার্ট করে ওটা আপনার ওই কম্পিউটারের বাইনারিতে চলে হ্যাঁ, যায়। হ্যাঁ, এটাই হ্যাঁ। হলো আপনার হুম ডিএনএস এটা। হুম এটা চলে আসে আর কি, এটাই। জি। তো এখন আমরা চলেন যাই, তাহলে একটা ল্যাবে যাই, ল্যাবে যেয়ে আমরা দেখি। আমরা দুটো রাউটার নিলাম।
পিসি নিই, এখানে মনে করো আমরা সার্ভারে নিই, ডিএনএস তো সার্ভার হয়, আমরা সার্ভারে নিই দুইটা, আজকে সার্ভার নেই। না এটা সার্ভার দরকার নেই, একটু আমরা অন্য পিসি নেব। এখন ডিভাইসটা আমরা কানেক্ট করি। এখন আমরা আইপি ব্লকটা সাজাই আর কি, তারপর আমরা আসতেছি কনফিগারেশনটা, আমি একটু প্যাটার্নটা দেখাইছি, তারপর কনফিগার করব। 168.11.1 192.168.11.2 এটা আইপি ব্লক নিলাম। 192.168.11.0/30 নিচে একটা ব্লক দিলাম 192.168.4.1, এখানে আইপি দিলাম। ডিএসসিপি আইপি তো দেওয়া যাবে না, ও নিজের থেকে রিলিজ করবে যেটা আর কি। হ্যাঁ, তারপর একটা আইপি দিয়ে রাখলাম জাস্ট বোঝার জন্য। আচ্ছা হুমায়ুন, এই যে প্রত্যেকটা নড যে জায়গাগুলো লাল এবং সবুজ হয়ে আছে, এই প্রত্যেক জায়গা থেকে আইপি অ্যাড্রেস দিতে হবে? মানে ওখানে কি প্রত্যেকটাতেই মানে আপনার যে সবুজগুলো হয়ে আছে এগুলো না, প্রত্যেকটাই কি আপনার? এগুলো তো আমাদের নো শাটডাউন করা লাগবে, এগুলো তো শাট হয়ে আচ্ছা, আছে বাই অটোমেটিক্যালি। হ্যাঁ, মানে এগুলোকে আমরা কি বলতে পারি এরপরে এই মানে নডগুলোকে? ইন্টারফেস শাটডাউন আছে, আচ্ছা, ইন্টারফেস শাটডাউন আছে, আমরা নো শাট করে দিলে এটা গ্রিন হয়ে যাবে। আর সুইচে হ্যাঁ, অটোমেটিক্যালি রাউটারের ইন্টারফেসগুলো অটোমেটিক্যালি শাটডাউন করা থাকে, আর সুইচেরগুলো অটোমেটিক্যালি অন থাকে, শাটডাউন নো শাটডাউন হুম। করা থাকে, আর সুইচ পোর্ট অন থাকে, আর বাই ডিফল্ট অফ থাকে, যে কারণে রেড হয়ে থাকে। মানে আমি বলতে চাচ্ছি এগুলোর কি কোনো নির্দিষ্ট নাম আছে? এই যে ছোট ছোট ট্রায়াঙ্গেল আপনার লাল হয়ে আছে, না এটার না কি না, কোনো এর নির্দিষ্ট নির্দিষ্ট নাম কোনো আছে? নাম নাই। দেখেন আচ্ছা। ধরার পরে একটা ইয়ে শো করবে, আইকন শো করবে যে এই ইন্টারফেসটা হুম। কত কত নম্বর ইন্টারফেস, আইকন উপর ও ধরলে আচ্ছা আচ্ছা। দেখেন এটা শো করছে 0/1। হ্যাঁ, দেখা যাচ্ছে। হুম, জি। এটা শো করে আর কি। তো আমরা আরেকটা আইপি কনফিগার করি, আইপি বসাই অন ডট অন। এখানে একটা ব্লক দিই 192.168.4.0/24, আর এখানে একটা ব্লক দিই 192.168.1.0/24। এখানে আমরা একটা আইপি দিই, কিন্তু এটা নাও হইতে পারে, আমরা জাস্ট একটা ম্যানুয়াল আগে যেভাবে লিখে রাখতাম ওইভাবে লিখে রাখি জাস্ট বোঝার জন্য। এবার আমি একটা জিনিসটা দেখাই লেকচার শিট থেকে। আমরা কি করব, প্রথম হলো আইপি কনফিগার ইন্টারফেস আইপি করব, তারপরে আমরা লিখবো যে আইপি ডিএসসিপি এক্সক্লুডেড। হ্যাঁ, এক্সক্লুডেড একটা আইপি দেবো, এই আইপিটা কেন আইপি দিলাম, জাস্ট ফর এক্সাম্পল এই আইপিটা দিলাম কেন এক্সক্লুডেড, মানে এই আইপি বাদে অন্য আইপি সে পাবে ডিএসসিপি করে, মানে অটোমেটিক্যালি যতগুলো পিসি ল্যানের ম্যাক অ্যাড্রেস থাকবে ততগুলো আইপি অটোমেটিক্যালি পাবে। আমরা এই যে ম্যানুয়ালে আগে আইপি বসাতাম এইভাবে, এই কনফিগার ডিএসসিপি দিয়ে এই কনফিগার আইপি বসাতাম, এখন আজকে আর বসাবো না, আজকে অটোমেটিক্যালি পাবে। সেই ডিএসসিপি বলবো যে এই আইপি বাদে বাকি আইপি যেগুলো আছে সেগুলো সে পাবে। এর জন্য আমাদের একটা পুল তৈরি করা লাগে। ডিএসসিপি পুল, পুল কি ল্যান অন, এটা কাস্টমাইজ। তারপর হলো নেটওয়ার্ক, কোন নেটওয়ার্ক ব্লকটা সে অটোমেটিক্যালি আইপি পাবে, 192.168.1.0 সাবনেট মাস্ক দিলাম। তারপরে বলতেছে যে বাই ডিফল্ট গেটওয়ে, এটা বাই ডিফল্ট রাউটারে গেটওয়ে থাকবে একটা আইপি আর ডিএনএস, এরপরে সে অটোমেটিক্যালি আইপি পেতে থাকবে। চলো আমরা একটা করি, করার পরে বুঝতে পারবেন এটা। এর ইন্টারফেস কত, ইন্টারফেস হলো 0/1। এটা হলো ঢাকা, একটা নাম দিলাম, এটা হলো সিটিজি। এখন ইনেবল করলাম, হোস্ট নেম চেঞ্জ
করে দিলাম ঢাকা ইন্টারফেস গিগাবিট, আমরা ইন্টারফেস আইপি বসাই 0/1 0/1, তাহলে আইপি অ্যাড্রেস দিলাম 192.168.1.1, সাবনেট মাস্ক দিয়ে দিবে, তারপরে .0, নো শাটডাউন। এবার উপরে ইন্টারফেসটা যাই, এখান থেকে বেরোয় যাই, উপরে যে ইন্টারফেসটা আছে ইন্টারফেস কত 0/0 0/0, IP address 192.168.11.1 255.255.255.252, জাস্ট 30 ব্লক যেটা নিয়েছি আমরা, হ্যাঁ, নো শাটডাউন। কারণে ফিজিক্যালি আপ লজিক্যালি ডাইন পাশেরটা আমাদের এখন শাটডাউন আছে, এই জন্য পোর্টটা এখনো গ্রিন হতে পারে না আর কি, হ্যাঁ। এখন দেখেন আমরা কি করব, দেখেন আইপি ডিএইচসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, কোন এক্সক্লুডেড অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা আমরা একটু হ্যালো, হ্যাঁ, ও মাত্র না, আচ্ছা ঠিক আছে, আমার 10:30 বেজে যাবে, 11টা বেজে যাবে, ঠিক আছে। আমরা কি বলছি, আইপি এক্সক্লুডেড মানে এই ইন্টারফেসের আইপি, যেহেতু আমার ল্যান ইন্টারফেসের এইটা, তাহলে আইপি এক্সক্লুডেড আমার এই ইন্টারফেসে, এটা আমার ল্যান আইপি, ল্যান ব্লকের আইপি, এইটা বাদে, তাহলে আমরা ওই আইপিটা বসাই 192.168.1.1 দিলাম। দেওয়ার পরে বলতেছি এবার আইপিএসের ডিএসসি পুল তৈরি করতে, আইপি ডিএসসিপি পুল, এই পুল ল্যান 1টা হলো কাস্টমাইজ, আপনি নাম নিজের নামও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার কোন নেটওয়ার্ক থেকে পুল করবে সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা, যেহেতু আমার ল্যান আইপি ব্লক ছিল এইটা নিচেই, দেখেন আমার ল্যান আইপি ব্লকটা হলো এইটা, এটা ল্যান আইপি ব্লক, তাহলে এটাই আমার হবে পুল ব্লক। এখান থেকে আমার অটোমেটিক্যালি আইপি একটা পিসিতে অটোমেটিক, আজকে আমি আইপি বসাবো না, একটা নিয়ে নেবে। দেখেন তাহলে নেটওয়ার্ক দিছি আমি ফুল নেটওয়ার্ক অ্যাড্রেসটা 1.0, যার সাবনেট মাস্ক দিয়ে দেবো 0, বলতেছি ডিফল্ট রাউটার, অর্থাৎ রাউটার অটোমেটিক্যালি সে ডিফল্টটা এইটা হিসেবে পাবে, এর বাইরে অন্য কিছু না পায়, যেটা গেটওয়ে সেটাকে ডিফল্ট হিসেবে দিতে হবে 68.1.1। এরপরে আপনার একটা ডিএনএস দিতে হবে, ডিএনএস সার্ভার, যেহেতু আমরা আইপি কোনোটাও বসাবো না, সুতরাং ডিএনএস আইপি আমরা বসাই দেবো ডিএনএস সার্ভার 8.8.8.8, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এবার দেখেন তাহলে আমরা কি করি, এই পিসিতে আমরা আইপি ম্যানুয়ালি বসাইনি, তাহলে এখন দেখেন আমরা আইপি অটোমেটিক্যালি পাই কিনা দেখি। এখানে কথা আছে স্ট্যাটিক আর ডিএইচসিপি, আমি ডিএইচসিপি ক্লিক করলাম, দেখেন অটোমেটিক্যালি আইপি পেয়ে গেছে, দেখেন ও নিজস্ব ম্যাক অ্যাড্রেস ধরে একটা আইপি পেয়ে গেছে, দেখা যাচ্ছে, জি দেখতে পাচ্ছি। দেখেন ডিএইচসিপি লিখছে, ডিএইচসিপি রিকোয়েস্ট সাকসেসফুলি, আইপি অ্যাড্রেস পেয়েছে, সাবনেট মাস্ক পেয়েছে, গেটওয়ে পেয়েছে, ডিএনএস সার্ভার আইপি পেয়ে গেছে অটোমেটিক্যালি। সেম একইভাবে ইউপিসিতে আমরা ডিএসসিপি করে দেবো, তাহলে আমরা স্ট্যাটিক করে আইপি বসাবো না, দেখেন এখানে অটোমেটিক্যালি আইপি চলে আসবে, দেখেন এটা তো অটোমেটিক্যালি চলে আসছে। এটা হলো ডিএসসিপি কনফিগারেশন, যে আপনার ল্যান আইপিকে অটোমেটিক্যালি সে পাবে, তাকে আর স্ট্যাটিক করে মানে নিজে করে স্ট্যাটিক করে আইপি বসাতে হবে না আর কি। সেম অ্যাজ ইউজুয়াল আমরা এই পাশের রাউটারে যাই, আচ্ছা
এই রাউটারটাতে আমরা কাজ করি, সেটা হলো এটা নোট পাঠিয়ে, তাহলে আপনাদের কাজে দেবে। খুব সিম্পল একটা কমান্ড, আপনারা এটাকে সুন্দর করে প্রিন্ট করে রাখবেন আজকে, হ্যাঁ? আচ্ছা হুমায়ুন, এখানে মোট কয়টা কমান্ড আছে? প্রথমে হ্যাঁ, আপনি হোস্ট নেম দিলেন, ঢাকা দিলেন, তাই তো? আচ্ছা, হুম 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 প্রথম কমান্ড শুরু হচ্ছে কোথা দিয়ে? রাউটার কনফিগ এখান থেকে? হ্যাঁ, এখান এখান থেকে শুরু। প্রথমে ইনাবল, প্রথম মাসে আচ্ছা, ইনাবল আছে এটা রাউটার। আচ্ছা, ইনেবল করার জন্য আমরা কনফিগ টি দিই না? না, এই যে ইএন, এই কথা না। ও আচ্ছা, ইএন। আচ্ছা, এইখানে আপনি এটা দেননি, তাহলে এখানে হ্যাঁ ইএনটা দিয়ে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইএন ইএন আছে, কথাটা হলো ইনেবল। সিসকোর শর্টকাট, প্রথম দুইটা অক্ষর পাইলেই হয়, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ? আমি কি চাইলে ইএনও লিখতে পারি, এনেবলও লিখতে ইনাবল পারি? লিখতে পারেন, হ্যাঁ। মনে করেন আপনি আচ্ছা আচ্ছা যখন আচ্ছা। ফুল ফেসে নেটওয়ার্ক অ্যাডমিন হয়ে যাবেন, নেটওয়ার্ক ম্যানেজার হয়ে যাবেন, তখন আপনাকে ফুল নাম লেখার সময় আপনি পাবেন না ট্যাবু শুট করার সময়, কারণ আপনাকে প্রচুর প্রেশারে থাকা লাগে। তো সিসকো সে কি করে, ও শর্ট নেম দিয়ে ফুল কভার করে। মনে করেন ও আইপি অ্যাড্রেস, আচ্ছা, আইপি এডিডি জি। লিখলেই হয়ে যায়, ফুল নাম লেখা লাগে না। তারপরে যে নো শাটডাউন লিখছি, লেখা লাগে না, নো এসএসএস লিখলে, নো এসএসএস কমান্ড স্পেস এসএসএস লিখলে হয়ে যায়, ফুলটাও কভার করে নেয়। সিসকোর এটা সুবিধা। আচ্ছা, নো শাটডাউন আর এনেবল। হুম, তাহলে আমরা দুই ইন্টারনেটে আইপি বসালাম, বসানোর পরে আমরা কি করছি, আমরা রাউটারে ঢুকছি, ঢুকে পরে বলছি আইপি ডিএসসিপি এক্সক্লুডেড ল্যানের যে গেটে আইপিটা পাঠাইছি ওইটা আমি বলে দিছি, বলে দেওয়ার বলছি এই আইপিটা একটা পুল হবে, যে পুলের এই নেটওয়ার্ক ব্লকে যতটা আইপি থাকবে সবগুলো নেটওয়ার্কে নেবে, কিন্তু এক্সক্লুডেড বলে দিছি, মানে এই আইপিটা বাদে। আর আইপি, আচ্ছা, তার মানে পুল মানে আপনি বলতে চাচ্ছেন যে কালেকশন অফ আইপির ইয়েস, কে আপনি পুল হ্যাঁ বলবেন, হ্যাঁ তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, পুল করা। আচ্ছা। তারপর ও, ডিফল্ট রাউটার আমি বলে দিছি, আমার ডিফল্ট রাউটার এইটা, এই আইপি নিয়ে কেউ কাড়াকাড়ি করবে না। আর একটা ডিএনএস সার্ভার আইপি বলে দিছি, কারণ আমার এইখানে আমি কোনো ম্যানুয়ালি যেহেতু আইপি বসাচ্ছি না, সুতরাং ডিএনএস আইপি লাগলেও সে ডিএনএস আইপি অটোমেটিক্যালি নিয়ে নেবে। দেখেন এটা হিডেন অবস্থায় আছে, অ্যাশ কালার মতো, হ্যাঁ? হ্যাঁ। সুতরাং আমি হুম। এটা অটোমেটিক্যালি পাবে আর কি। তাহলে আপনার যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আপনার আহ, 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 উম, আপনি ডিএনএস আরেকটা যেটা কি দেখলেন, ডিএসসিপি, ডিএসসিপি। তাহলে ডিএসসিপি যদি করি, তাহলে যেটা হচ্ছে আপনি যেটা বলতে চাচ্ছেন, ম্যানুয়ালি আর প্রত্যেকটা আইপি অ্যাড্রেস করতে হবে না, এন্টার করতে হবে না, তাই না? না না, অটোমেটিক্যালি সে হ্যাঁ ওখান হ্যাঁ থেকে হ্যাঁ, পেয়ে যাবে। হুম, এতে কাজ কমে যাবে, তাই তো? হ্যাঁ কাজ কমে যাবে। তবে কর্পোরেট প্র্যাকটিস অনুযায়ী আপনাকে স্ট্যাটিক করে বসানোই ভালো। মানে প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে বসানো হ্যাঁ, ভালো, সেটা তাহলে বলতে চাচ্ছেন? আপনি কি করবেন, তাহলে আপনি যখন আপনি আরো নেটওয়ার্কের বড় হাই টেকনোলজি ডিভাইস নিয়ে আসবেন, ফায়ারওয়াল নিয়ে আসবেন, তাহলে এক্সাক্ট পার্সনকে ধরে আইপি আপনি পারমিশন দিতে পারবেন, যে আপনার আইপি এমুক, আপনার ট্রাফিক আপনি মেনটেন করতে পারবেন। ডিএসসিপি দিয়ে ট্রাফিকটা মেনটেন করা সো ডিফিকাল্ট হয়ে যায়, কারণ যখনই আমি ও পিসিটা শাটডাউন দিব, আবার পিসি অন করব, তখন যে ম্যাকটা দেবে ওই ম্যাকটা আরেকটা ম্যাক পেয়ে, ওই আইপি আরেকজন পেয়ে যেতে পারে, এই আইপিটা ইনিও পেয়ে যেতে পারে, এই পিসিও পেয়ে যেতে পারে। এই জন্য আচ্ছা। ডিএসসিপি প্র্যাকটিসটা সাধারণত কর্পোরেট অর্গানাইজেশনগুলো করে না, কিন্তু আহ, কনসেপ্ট থাকা লাগবে। এই ধরনের বিভিন্ন ধরনের নেট করার সময় লাগে আর কি, এই কনসেপ্টটা তার রাখা মানে লাগবে। কাজের সুবিধার জন্যই আপনার এটা ব্যবহার করা হয় না, হ্যাঁ, তাই না? কারণ আপনি বলছেন একটা থেকে একটা সরে যেতে পারে। হুম। আচ্ছা। হুম। তাহলে আমরা এই রাউটারটা করি, হ্যাঁ, কনফিগার করি। ইন্টারফেস গিগাবিট 0.1, আইপি অ্যাড্রেস 192.168.1.1,
192.168.4.on.255.255.255.0 নো শাটডাউন। এখান থেকে বেরোলাম, উপরে ইন্টারফেসটা বসাই দিব, এটা 0/0 0/0 আইপি অ্যাড্রেস দিলাম কত 192.168.255.255.255.255. নো শাটডাউন দিলাম, তার মানে কি হয়ে গেল, ওটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন এটাকে আমরা ডিএসসিপি কনফিগার করবো, এটাকে আমরা স্ট্যাটিক করে আইপি বসাবো না কোনোটাকে। হ্যাঁ, তাহলে কি লিখছিলাম, আইপি ডিএসসিপি এক্সক্লুডেড অ্যাড্রেস, কোন অ্যাড্রেস, এবার এই অ্যাড্রেসের যে গেটওয়েটা এটা হলো আমার এক্সক্লুডেড অ্যাড্রেস 192.168.4.1 আইপি ডিএসসিপি ফুল ল্যান্ড 2 নাম দিলাম, এরপর নেটওয়ার্ক দিলাম। কোন নেটওয়ার্কটা নেবে দেখেন লিখতেছে, ও ডিএসসিপি কনফিগারের ভিতরে ঢুকছে, ঢোকার পরে ও এবার নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিলাম 192.168.4.0 সাবনেট মাস্ক দিলাম 255.255.0। আচ্ছা হুমায়ুন, উপরে আপনি এইটাকে কেন এক্সক্লুড করে দিলেন? উপরে যেটা যে কারণ এটা তো 4.1, হ্যাঁ এইটা তো আমার রাউটারের ইন্টারফেস অলরেডি আমি বসাই দিয়েছি, কোনো পিসি ও যাতে না আচ্ছা, পায় সেই জন্য আমি বলে দিয়েছি যে এই আইপি বাদে এই ব্লকে যত আইপি আছে যে কোনো সে বসবে, বুঝতে পারছেন? কারণ এই আইপিতে আমি দিয়ে দিছি, কারণ এই আইপি যদি আর অন্য কেউ পায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে, তাহলে বেরোনোর পথ পাবে না সে, আচ্ছা, বুঝতে পারছেন? ডিফল্ট রাউটার হলো সেম আইপি হবে 4.1 বা ডিএনএস সার্ভার 8.8, আপনি যে আইপি দেবেন সেই আইপিটা হবে কাস্টমাইজ আর কি। এখন আমরা এটাকে আগে নোটপ্যাডে সাজাই। এইটা এখন আমরা এটাকে ডিএসসিপি করে দেখি ম্যানুয়ালি। হ্যাঁ, কারণ ডিএসসিপি করে দেবো, আইপি ফাই কেন দেখি আসি। কনফিগারে গেলাম, ডিএসসিপি করলাম, দেখেন আইপি পাই, দেখেন আইপি পেয়ে গেছে, দেখছেন? সেম একইভাবে এপি দিয়ে করি, দেখেন আইপি চলে আসছে। এখন আমরা যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা ডিফারেন্ট, তাহলে আমরা কি করব, রাউটিং দিয়ে দেবো, একটা রাউটিং প্রোটোকল দিলে আমাদের পেয়ে যাবে। ওয়াইল্ডকার্ড মাস্ক হলো লাস্ট 255 এরিয়া 0। আবার উপরে নেটওয়ার্কটা নিয়ে এবার এই ব্লকে নেটওয়ার্কটা নেব, এই নেটওয়ার্কটা নিলাম আমি, এবার এই নেটওয়ার্কটা নেব 192.168 on.0 ওয়াইল্ডকার্ড মাস্ক হলো লাস্টে 3 যেহেতু 200। এবার আমি এই রাউটারটা ঢুকেছে, এইটাকে আমরা কপি করে একটু ইয়েতে দিই, নোটপ্যাডে সাজাই নিই।
নেটওয়ার্ক দিয়ে প্রথম 168.4.0, তাহলে ওয়াইল্ড কার্ড মাস হলো 0.0.0.255 দিলাম, উপরে নেটওয়ার্ক 168.1.0, ওয়াইল্ড মাস হলো 3। অফ হয়ে গেছে, ওএসপি অফ হয়ে গেছে। দেখেন এখানে দুইটা জিনিস, তাহলে এই পিসি থেকে আমরা বাম পাশের পিসিকে পিং করি 192.168. দেখেন পেয়ে গেছে, তার মানে 1.2 সে বাম পাশে ডাইন পাশে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক আমাদের পেয়ে গেছে। তার মানে আমাদের ডিএসসিপি করলাম ল্যানে প্লাস ওএসপিএফ করলাম, দুটাই হয়ে গেছে আমাদের। পানিতে আবার ভেসে এসছে। কেমন করে মায়ের কাছে যাওয়া যায়? আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ আমাদের গ্রুপে আগে এই পিকচারটা দিয়ে দিলাম। কিছু বলা থাকলে মধ্যে বলতে পারেন। না ঠিক আছে। এটা কপি করলাম, ওরাই আপনটা মাঝে মাঝে ড্রেস করেছে। ও এরকম পানিতে বাড়িতে থাকে, ঢেউ হয়ে চলেছে। আমাদের ডিএসপিটা হয়ে গেল। এখন এটা ল্যাপটপ সেভ করি, পুরো মতো ডুব করেছে। তাহলে মাঝে আমরা রাইট কমান্ড দিলাম, এটা রাইট কমান্ড দিই। দেখেন এইখানে হলো WR দিলে হয়ে যায়, আবার রাইট যদি ফুল দেখেন সেটা হয় আর কি। হ্যাঁ WR দিলেও হবে, সিসকো সবসময় শর্ট করে দিয়ে কাজ করে। এখন আমাদের এটা শেষ হলো। এখন আমরা এসিএলটা করব। এসিএলটা কেন করব সেটা হলো আমাদের নেটওয়ার্কে মনে করেন আমি এআইপি কে পারমিশন দেবো পিং করা, কিন্তু এআইপি কে পিং করা পারমিশন দেব না। এর জন্য বলা হয় অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এটা কেন এ ধরনের কেন করা হয়? হ্যাঁ এটা কেন করা হয় মানে আপনি সবাইকে একটা অর্গানাইজেশন সবাইকে পিং করার দরকার নাই। আপনার মনে করেন ডাটাবেস সার্ভারে অল ওভার সবাইকে এতে অ্যাক্সেস দেওয়ার দরকার নাই। যে ডিবিএ শুধু তাকে দেবেন। আচ্ছা, যে সিকিউরিটি কাজ করে তাকে সিকিউরিটি টুলস অ্যাক্সেস করতে দেবেন, সাধারণ কাউকে অ্যাক্সেস করতে দিবেন না। তাহলে আপনার সার্ভারকে হ্যাক করে বসা যেতে পারে, একটা ভাইরাস ম্যালওয়্যার করে বসা যেতে পারে। এই জন্য কি সিকিউর রাখার জন্য যার যেটা দরকার তাকে সেটা দেবেন। সেই জন্য হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, রাইট। আমরা এটা সেভ করে রাখি যাতে আপনাকে পরে দিতে পারি আমি। ভিডিওতে নিজ নিজ দেশের ভাষায় আলবেনিয়ায় স্বাগতম জানাতে দেখা গিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি,
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইন স্টার্মার ও মোনাকো প্রিন্স দেওয়া আলবার্ট সহ 9 জন খানের বিষয়। সবাইকে স্বাগত জানিয়েছেন ছোট্ট শিশুর বক্তব্য হিসেবে কে জানবে বড় বেশি একটা আমরা ওই ল্যাপটপ করব। সবাই তাহলে আমরা কি করব, এইখান থেকে এই পিসি কে 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 অ্যাক্সেস পাবে কি পাবে না সেটা একটা পারমিশন দিব। কোন রাউটারে দিব, যার হোস্ট যদি আমার এখানে ঢোকার যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমি এই রাউটার পারমিশন দেবো। কে আসবে কি আসবে না তার পারমিশন এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ, আমরা স্যাম্পল একটা দেখে আসি। যখন পড়া শেষ তখন টিচার কিন্তু সবাইকে ডাকে আমরা এখন খেয়ে দেবো আসলে ACL, হ্যাঁ, ফাংশন পড়াশোনা কন্ট্রোল লিস্ট, অর্থাৎ কে পাবে কি পাবে না তার একটা কন্ডিশন। এখন এক্সেল লিস্টটা হলো দুই রকম হয়, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো এক্সটেন্ডেড। স্ট্যান্ডার্ড হলো যদি সে নিজের ভিতর কাউকে পারমিশন দেয় তাহলে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, নিজের ভিতর। আর যদি বাইরে থেকে কেউ যদি অ্যাক্সেস করতে চায় সেটা হলো এক্সটেন্ডেড। তো স্ট্যান্ডার্ডের একটা ভ্যালু থাকে, স্ট্যান্ডার্ড ভ্যালু একটা কাউন্ট হয় 1 থেকে 99, সরি 1 থেকে 99 হলো স্ট্যান্ডার্ড ভ্যালু থাকে। আর এক্সটেন্ডেড ভ্যালু থাকে 100 থেকে 199। এই ভ্যালুর ভিতরেই কল করে। যখন দেখবেন যে 1 থেকে 99 আছে তাহলে সেটা বোঝেন যে এক্সটেন্ডেড এসিএল। এক্সটেন্ডেড এসিএল খুব সাধারণ এসিএল, আর মেইনলি করে সব এক্সটেন্ডেড এসিএল। কারণ ডাটাবেজ আপনার কাছে বাইরে কোনো হোস্ট ব্রাঞ্চ থেকে সে সিবিএস দরকার, কোর ব্যাংকিং সফটওয়্যার দরকার, তার ডাটাবেস সার্ভার দরকার নেই, সে তো কোর ব্যাংকিং সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করবে, সেই জন্য তাকে এক্সটেন্ডেড ফরম্যাটে অ্যাক্সেস দিতে হয়। দেখেন আমরা একটু দেখি একটা, সেটা হলো দেখেন অ্যাক্সেস লিস্ট 101 পারমিট লিখছে, যে হোস্ট আইপিকে পারমিশন দেবে ওই হোস্ট আইপি সোর্স হোস্টের ডেস্টিনেশন যাকে অ্যাক্সেস করবে। বাকি ডিনাই করছে, একটা পারমিট করছে, বাকি ডিনাই করছে। 168.1.2 কে পারমিট করছে কাকে অ্যাক্সেস করার জন্য, 168.168.2.3 কে, 2.3 সার্ভার আইপিকে। আর বাকি ওই নেটওয়ার্কে যারা আছে সবাই ডিনাই করতে বলছে। তারপরে কি করছে, পারমিট আইপি অন্য আইপি হলে সে এনএই করবে। আর যে ইন্টারফেসে ট্রাফিকটা বেরোবে সেটা লিখতে হবে যে আইপি অ্যাক্সেস গ্রুপ দিয়ে যে ভ্যালুটা আমরা 101 লিখছি 101 আউট করতে হবে। চলেন আমরা একটা প্র্যাকটিস করি তাহলে আর ক্লিয়ার হবো। আমি বলছি যে আমার 4.3 আইপি কে আমি একমাত্র, অথবা আচ্ছা এটা তো 4.3 আইপি পেয়েছে, আইপি অন এফআইজি আইপি কনফিগ 4.3 আইপি ডিএসপি করে 4 যাচ্ছে। আমরা এই আইপি কে বলে দেব যে আইপি বাতে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা চলেন তাহলে আমরা আরেকটা ল্যাব শুরু করতেছি। অ্যাক্সেস লিস্ট কত বলছিলাম, এক্সটেন্ডেড ফরম্যাট। কখন এক্সটেন্ডেড ফরম্যাট, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যদি অ্যাক্সেস করতে যায় সেই ক্ষেত্রে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যদি অ্যাক্সেস করতে যায় এক্সটেন্ডেড, তাহলে অ্যাক্সেস লিস্ট 101 দিলাম। তাহলে আমরা কি বলছিলাম, 100 থেকে 199, আমি 100 দিলাম। হ্যাঁ, পারমিট আইপি হোস্ট, কোন হোস্টকে দেবো, আমি এই আইপি কে হোস্ট পিং দেবো, অনুমতি দেবো। শুধু এইখানে দুইটা পিসি আইপি আছে, আমি একটা পিসি অনুমতি দেবো, এইটা 192.168.1.2 হোস্ট আইপি। কোন আইপি কে, আমি এই আইপি কে পারমিশন দেব 192.168.4.3। ও শুধু হোস্ট লিখতে হবে, আইপি লেখার দরকার নেই। হোস্ট আমি আর বলবো
যে শুধু পারমিট দিছি, ডিনাই মানে পারবে না। হ্যাঁ, পারমিট মানে অনুমতি। তাহলে কি হলো, 192.168.1 কে সে 192.168.4.3 কে পিং পাবে। এবার অ্যাক্সেস লিস্ট 101 পার ডিনাই দেবো, আমি এবার পারমিশন দিব না আর। হ্যাঁ, দেখেন ফুল ব্লককে দিতেছে যে হোস্ট ডিনাই আইপিটা, ডিনাই আইপি 192.168.1.0, মানে একটা আইপি দিছি, বাকি আইপি সব ডিনাই। হোস্ট কেরা, হোস্ট হলো 192.168.4.3 দিলাম। এবার অ্যাক্সেস লিস্ট বলছি যে এই আইপি বাদে আর যারা আছে সবাই পারমিটেড, পারমিট আইপি এনি এনি, এর বাদে যারা আছে সবাই পারমিটেড। এরপরে আইপি অ্যাক্সেস গ্রুপ। আচ্ছা, এটা হলো এবার ট্রাফিকটা আসবে, এই যে ঢুকবে কোন দিক দিয়ে ঢুকবে, সেই এই ইন্টারফেস হয়ে ঢুকবে, এই ইন্টারফেস হয়ে ঢুকবে এখান থেকে। তা আমাদের এবার বলে দেওয়া লাগবে, যেহেতু আমরা অনেকবার কল করেছি, একবার বলছি পারমিট, একবার বলছি ডিনাই, তার মানে কি করা হয়, আমরা যখন অনেকগুলো অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান অনেকগুলো গ্রুপ কোম্পানি কখন হয়, তার ওষুধ কোম্পানি থাকতে পারে, তার গার্মেন্টস কোম্পানি থাকতে পারবে, হ্যাঁ, জুট মিল থাকতে পারে, তখন গ্রুপ কোম্পানি বলে। সেম একইভাবে অনেকগুলো অ্যাক্সেস লিস্ট তৈরি করছি, একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করছি, একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করছি, তিনটা অ্যাক্সেস লিস্ট তৈরি করছি, একটা অ্যাক্সেস লিস্ট তৈরি করছি, তাহলে এটা গ্রুপ আকারে কল করতে হবে আমাদেরকে, যেহেতু 3বার অ্যাক্সেস গ্রুপ হয়ে গেছে, তাহলে গ্রুপ আকারে কল করতে হবে। কোথায়, এই ইন্টারফেসের ভিতরে। ইন্টারফেস গিগাবিট 0/1, তাহলে আইপি অ্যাক্সেস গ্রুপ কত ভ্যালু, আমরা যে ভ্যালুটা দিয়েছিলাম এই ভ্যালু, এটা ট্রাফিকটা নিয়ে বেরোবে, এই জন্য আউট। এইবার দেখেন আমি এটা নিয়ে রুলসটা সাজাই, তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমি একটা আইপি কে পারমিশন দিচ্ছি, এটা হলো সোর্স, এটা আমার ডেস্টিনেশন, বাকি বলছি এই আইপি ব্লকের বাকি যত আছে সবগুলো আমার ডিনাই, কেউ পিং পাবে না। বাকি আইপি যেগুলো পিং পাবে সেটা কি করবে, একটা ইন্টারফেসে, যে ইন্টারফেসে আমার ল্যান গ্রুপটা আছে, এই ল্যান গ্রুপটা আছে, যে ইন্টারফেসে ঢুকবে ওই ইন্টারফেসে আমার বলে দেবো যে অ্যাক্সেস, তাহলে আমরা দেখি পিং করে দেখি আসলে হয়েছে কিনা বুঝতে পারবো। 168, 192.168, 4.3 পাচ্ছি। এখন এই হোস্ট থেকে পিং করব, ও মাই গড, কেমনে পেল? তাও তো দেখি ভাই, এটা মেনলি পাওয়ার কথা না, হয়তো সিমুলেশনের কাজ করতেছে না কেউ।
সিঙ্গেল রুলস দিলাম, তারপরে যদি পাই তাহলে বুঝতে সিমুলেশনের সমস্যা আছে। এটা সিমুলেশনটা কন্ট্রোল করতে পারছে না, আমি সিঙ্গেল রুলস দিছি তারপরে পাওয়ার কথা না কিন্তু পাচ্ছে আর কি। হ্যাঁ, এটা সিমুলেশনের সমস্যা, সিমুলেশন এত কিছু হ্যান্ডেল করতে পারছে না। তাহলে রুলস হলো এইটা, সে মাত্র একটা আইপি পিং করবে, বাকি আইপি পিং করতে পারবে না। হ্যাঁ, যেহেতু আমি ডিনাই বলছি সে পিং পাবে না, বাকি আইপি ডিনাই পারমিট। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ তার মানে যে আইপি পারমিশন দেবো ওই আইপি পারবে, আর বাকিগুলো পারবে না। এটা সিমুলেশনের কন্ট্রোল করতে পারছে না আর কি। হ্যাঁ, রুলসটা এটাই আর কি। এই অ্যাক্সেস কন্ট্রোলের কাজটা কে করে? অ্যাক্সেস কন্ট্রোল কাজটা হলো নেটওয়ার্ক অ্যাডমিনই করবে। ও এইখানে যে সার্ভার পিসি থাকবে, বাইরেতে ইউজার কোনটা ঢুকতে পারবে কিনা, মনে করেন এটা ওয়ান কাইন্ড অফ ব্রাঞ্চ, মনে করেন ব্রাঞ্চ থেকে আপনার সার্ভার ঢুকতে পারবে কি পারবে তার পারমিশন আর কি। এটা আপনি আচ্ছা, যখন ব্রাঞ্চগুলোতে ট্রানজাকশন হয় তখন ওরা কি প্রতিবারে হেড অফিসের সার্ভারে ঢোকে নাকি আবার আলাদা আলাদা করে সার্ভার আরো বেশি করে না, দেওয়া থাকে? হেড অফিসে মনে করেন যে 100 সার্ভার আছে, ও যে সার্ভার লাগবে ওই সার্ভারে ঢুকতে পারবে। ওর একবার নেটওয়ার্ক কমিউনিকেশন এস্টাবলিশ করলে ওর আর সমস্যা নাই, ওটাতে ঢুকতে পারবে। তার মানে যতগুলো অনলাইনে ট্রানজাকশন হয় সবটা আপনার আসলে সব সার্ভারে কি এক জায়গায় থাকে নাকি ছড়ানো ছিটানো থাকে না, সব ডাটা সার্ভার? সেন্টারে থাকে। মানে একটা বিআর মেডেলে থাকতে পারে, ভিএম এর ভিতরে থাকতে পারবে, ক্লাউডের ভিতরে থাকতে পারে, ওটা কোনো ইয়ে না, ডাটা সেন্টার সবগুলো থাকে। তার মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদের নিজস্ব একটা সার্ভার সেন্টার তৈরি করে, হ্যাঁ সেখানে সে সব সার্ভারগুলো রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কিন্তু ধরেন এইটাতে কি কোনো সুবিধা হতে পারে, যেমন ধরেন দক্ষিণে নর্থ বেঙ্গলের জন্য নর্থ বেঙ্গলের দিকে কিছু সার্ভার থাকলো, কারণ এতে ট্রাফিক কমবে, ঝামেলা কমবে, এটা কি করা হয় নাকি খরচ না, কমের জন্য সেন্ট্রালি সার্ভার করা সেন্ট্রালি হয়? করা হয়। কারণ আপনার যদি দুই জায়গায় রাখে তাহলে আপনার নেটওয়ার্ক আমি দুই জায়গায় রাখা লাগবে, ওই সার্ভার অনেক সময় প্রবলেম হইতে পারে, তখন আমি কাকেও এখানে রিমোটলি ও ইয়ে ইয়ে করা একটা ডিফিকাল্ট হয়ে যায়। বুঝতে তো পারছি। সাধারণত এই জন্য মেইনটা এখানে রাখা, আর ডিআর একটা রাখা হয়, অল্টারনেটিভ কপি কপি একটা রাখা হয়, কিন্তু ডিআরএও একটা মানে মিনিমাম একটা লেভেল একটা অফিসার রাখা হয় যে একটু কাজ হেল্প করতে পারে এরকম আর কি। এখন কি প্রত্যেকটা ব্যাংকের নিজস্ব আলাদা সার্ভার সেন্টার আছে বা হ্যাঁ 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 সার্ভার? হ্যাঁ, সব 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 আছে। এবং যারা নেই তারা ভাড়াও নিতে পারে। আচ্ছা যেমন রবি ডাটা সেন্টার করছে, সেখানে ভাড়া দেয়, আচ্ছা। র্যাক ভাড়া ও দেয় কারো আচ্ছা। কারো জায়গায়। যেমন হলো এই মুহূর্তে হলো আপনার কারটা সীমান্ত ব্যাংক, ও নিজস্ব ডাটা সেন্টার নেয়, ওদের এনভায়রনমেন্ট নেয়, ও রবিটা বিভিন্ন ক্লাউড ডাটা সেন্টার ভাড়া ওইখানে চালায় আর কি। সীমান্ত ব্যাংক? সীমান্ত ব্যাংকে, হ্যাঁ, ও নিজস্ব ডাটা আচ্ছা সেন্টার আচ্ছা। নেয়। ও ও নাই, আচ্ছা। হ্যাঁ, ও হলো কিন্তু বিডিআর সীমান্ত ডাটা সেন্টার নেয়, ভাড়া নিতে। সীমান্ত ব্যাংক তো খুবই ছোট একটা ব্যাংক, হ্যাঁ হ্যাঁ, স্পেশালাইজড ব্যাংক, তাই না? হুম হুম হুম, এই কয়েক বছর আগে যে হ্যাঁ, এটা আমাদের মোটা আজিজ করেছে। হ্যাঁ মোনারাইজ করেছেন। তো ওরা এরকম অনেক ব্যাংক প্রথম প্রথম যারা যারা ডাটা সেন্টার করতে পারেনি তারা অনেক জায়গায় ভাড়া নেয় আর কি। মনে করেন ডিআর যারা করে, অনেকের ডিআর নিজস্ব ডিআর নাই, তারা করে কি হুম। র্যাক ভাড়া নেয়, অন্য ব্যাংকে অন্য আর প্রাইভেট কোম্পানির ডাটা সেন্টার ভাড়া নেয়, ওইখানে তার ডিভাইসটা রাখে, ডিসিটা নিজের কাছে রাখে আর ডিআরটা ভাড়া দেয় আর কি, ভাড়া নেয় আর কি অন্য কাছ থেকে। আজকে মোটামুটি এই দুইটা প্র্যাকটিস করেন, দুটা একটু জটিলতার কেস, একটু সিরিয়াসলি দেখেন। হ্যাঁ, আর নেক্সট আমরা চাইলে আমরা একটু আলোচনা করতে পারি। আমরা একটা সাইডে টপিক আর একটা ল্যাব দেখাতে পারি। আচ্ছা হুমায়ুন,
মাঝে মাঝে যে সার্ভার ডাউন হয়ে যাওয়ার কথা বললে, মূলত সার্ভার ডাউন বলতে সার্ভারের কি ধরনের সমস্যাগুলো? আগে সেদিনও দেখছিলাম যে ন্যাশনাল আইডি সার্ভার ডাউন করেছে, হুম ফলে কোনো কাজই হুম করতে পারছে না। হুম এই ধরনের সমস্যাগুলো আসলে কি হয় তখন সার্ভার? এটা ডাউন হয় তার সার্ভিস ও ইয়ের, মনে করেন ডাটাবেস আপডেট করতে পারে, তার উইন্ডোজ সার্ভার আপডেট করতে পারে, তার র্যাম আপগ্রেডেশন হইতে পারে, এই টাইপের। যখন এগুলো করতে হয় তখন একটা সার্ভিস ডিউরেশন নেই, যে আমি এখন 2 ঘন্টা কি দেওয়ার পরে 24 আপনি ঘন্টার কখন জন্য করোনা কিন্তু সার্ভিস ডাউন রাখবো। তখন এর ভিতরে তার ইয়ের সিস্টেম আপগ্রেডেশন করে নেয় আর কি। তার র্যাম বাড়াইতে পারে, প্রসেসর বাড়াইতে পারে, তার আগে যে ভার্সন ছিল ওএস ভার্সন, মনে করেন যে 2029 ছিল 2023-তে চলে গেছে, এরকম আর কি। বুঝতে পারছেন বুঝবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে এটা তো মানে একটা কমন সমস্যা আমরা বাংলাদেশে দেখি, হ্যাঁ, না ওই যে, প্রায়শই দেখি। হ্যাঁ, কারণ এটা হলো আপডেট চলে আসে, ওই আপডেটটা না দিলে মনে করেন একটা ও, উইন্ডোজের তখন আর প্যাচ, কিছু করা থাকে না। না হ্যাঁ, থাকে না, বুঝতে পেরেছি। কারণ উইন্ডোজের একটা প্যাচ সার্ভার আছে। ইলেকট্রিকের, হ্যাঁ, প্যাচ বুঝতে পেরেছি, আপডেট প্যাচ করতে বলে, থাকে। কারণ ওই আপডেটটা না ইলেকট্রিকের করলে বিল। আপনার সার্ভারে ভালনারেবিলিটি চলে আসে। তখন ও সার্ভার আচ্ছা থেকে আচ্ছা আচ্ছা। অটোমেটিক্যালি আপনাকে অ্যালার্ম দিতে থাকে যে আপনার উইন্ডোজ সার্ভার আপডেট আচ্ছা দিতে হবে তাড়াতাড়ি। আমার কাছে যে পর্যন্ত প্রোটেক্ট করার ক্ষমতা আমার শেষ, এরপরে যদি কোনো অ্যান্টিভাইরাস হয় সেটাকে প্রোটেক্ট করার আমার মতো নাই, আমার সে ক্ষমতা নাই। আমাকে তার ওই, মানে, যখন সার্ভারের কাজটা সাময়িকভাবে বন্ধ করা হয়, এটা আসলে কোনোভাবে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, না সেই না কারণে কোনোভাবে, সার্ভার আসলে বন্ধ। হ্যাঁ কোনোভাবে আচ্ছা, এড়িয়ে বুঝতে যাওয়ার সুযোগ পেরেছি। নাই। হুম। এরকম কি হতে পারে যে হঠাৎ করে সার্ভারের উপর অনেক চাপ পড়লো, অনেক বেশি ট্রাফিক হচ্ছে, সেই হ্যাঁ কারণে সার্ভার হ্যাঁ হ্যাঁ ডাউন হতে হ্যাঁ পারে? হ্যাঁ হয়। থ্রুপুটে একটা বিষয় থাকে। মনে করেন এই আমাদের পিসি ল্যান্ড কার্ডের আছে 10/100 থ্রুপুট, অর্থাৎ হুম 100 MB পর্যন্ত নিতে পারে, অর্থাৎ 10 MB পর্যন্ত নিতে পারে, এর বেশি পারে না। কিন্তু আপনার যদি 5000 ইউজার একসাথে হিট করে, ওই থ্রুপুট সে হুম নিতে পারবে না। ট্রাফিক বেশি হয়ে গেলে তখন সেটা হ্যান্ডেল না, করতে হ্যান্ডেল পারে না। করতে পারো না, তখন ওই সার্ভারটা পোর্ট হ্যাং করে। তখন কি করা হয়, ওই সার্ভারটা কিছু করে রিস্টার্ট দেওয়া হয়, অথবা সার্ভে শার্ট আনশার্ট করা হয় সার্ভার পোর্টকে, এটা করা হয় আর কি। বুঝতে পেরেছি। যে যে সেশন থাকে, মনে করেন 5000 4000 ইউজার হিট করলো, ও সেশন ধরে রাখছে, তখন ওই যে শার্ট না শার্ট করলে ওই সেশনটা ছেড়ে যায়। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম হুমায়ুন, সেটা হচ্ছে আমাদের যে এনআইডি না এনআইডি কার্ড আছে, যেটা এনআইডি কার্ড আর কি, এই এনআইডি কার্ড কি এখন আপনার মানে ইনস্ট্যান্টলি আপনার যে কোনো জায়গা থেকে এটা কি চেক করা যায় যে এটা অথেন্টিক কিনা, যেটা মানে হ্যাঁ ওরকম যাই, কি ব্যবস্থা আপনার করেছে? এনআইডি ওয়েব সার্ভার ঢুকলে আপনি রেজিস্ট্রেশন হুম। করলে আপনাকে দেখায় যেটা আপনার কিনা। না, ধরেন আমি যখন আমার একটা এনআইডি কার্ড দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন করতে গেলাম, ব্যাংক এটা চেক করে দেখবে যে আমার এনআইডিটা অথেন্টিক কিনা, আছে হ্যাঁ না? হুম সে কারণে ব্যাংক চেক করে এটাকে ওই যে আপনার কি বলে এনআইডি সার্ভারে চেক করে দেবে। কিন্তু এরকম কি সরাসরি ব্যবস্থা আছে যে যে কোনো সময় যে কোনো অথরাইজড ইউজার, এদিকে তো অথরাইজড হতে হয় যে এরা আপনার যে কোনো সময় চেক করতে পারে? হ্যাঁ হ্যাঁ, আপনি ইন্ডিভিজুয়ালি চেক করতে পারবেন। আচ্ছা, ইলেকশন ও কমিশন ঢুকবে, ইন্ডিভিজুয়ালি চেক হ্যাঁ করতে। ইলেকশন কমিশন ঢুকবে, হুম। ইলেকশন কমিশন বিডি, হ্যাঁ। কারণ এই এনআইডির সমস্ত ইনফরমেশন গুলো তো ডেটাতে মানে আপনার হ্যাঁ এতে আছে, হুম, সার্ভারে আছে, তাই সার্ভিস না? আছে, হ্যাঁ হ্যাঁ। আপনি আগে আগে রেজিস্ট্রেশন করে নেবেন আর কি, হ্যাঁ। এখানে আচ্ছা রেজিস্ট্রেশন করার অপশন পাবেন, একটা কোথাও রেজিস্ট্রেশন করার অপশন আছে, ওইখান থেকে আপনি অনলাইন এনআইডি সেবা, হ্যাঁ, এখান থেকে রেজিস্ট্রেশন করলে আপনার এনআইডি রেজিস্ট্রেশন করলে আপনারটা নিজেই দেখতে পারবেন। কারণ আমি এটা এই কারণে বলতে চাচ্ছি, কারণ আমি যদি সাথে সাথে আমার এনআইডিটাকে চেক করতে পারি, তাহলে আমার আর এনআইডির ফটোকপি দিতে হয় না। বাংলাদেশে এটা একটা বড় প্র্যাকটিস, সেটা হলো যে হ্যাঁ এনআইডির ফটোকপি দিতে আসলে, কারণ এনআইডি ফটোকপি তখন এটা পরে ভেরিফাই করার জন্য। তো আমি যদি সাথে সাথে করে ফেলতে পারি, এই সুবিধাটা থাকলে এর এটা দরকার হয় না। আমি ঠিক হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা না, আপনি নিজে নিজে পেয়েছি। এখন তো নিজে নিজেরটা ভেরিফাই করা যায় যে আমারটা ঠিক আছে কিনা। আচ্ছা। রেজিস্ট্রেশন করলে
এখানে আচ্ছা অপশন আছে কোথায় রেস্টোর বলে আমি করছিলাম এর আগে। নিজের পেজে আমি দেখছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এটা দেখে নিব, জাস্ট আমি জানতে চাচ্ছিলাম যেটা আচ্ছা হয় আচ্ছা নাকি। এখান থেকে দেখো কোথায় অপশন আছে আর কি, দেখে নিতে পারবে। আচ্ছা অসিফ ভাই আরমান ভাই একটু দেরি করে আসছেন, ওনাকে আমি লেকচার দিছি এর ভিতরে কোনটা কি জানি। তো আমাদের মোটামুটি সিলেবাস অনেক দূর শেষ পর্যায়ে চলে গেছে আমাদের, হ্যাঁ। তো আমরা আজকে আরেকটু ল্যাব না করে অন্য একটু থিওরির দিকে যাই, যেহেতু এখন আমাদের আধা ঘন্টা হাতে সময় আছে। আর আমার কালকে একটা ট্রেনিং আছে আর কি, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে। ওটা 9:30 থেকে মিরপুরে। শুরু হবে, 5টা বাজতে 6টায় বাজতে পারে। এখন ওটা আবার আবাসিক ট্রেনিং। এখন আমি ট্রাই করব বাসায় চলে আসার, হ্যাঁ। তো ও ইনশাল্লাহ, থাকতে হবে আপনাকে, তাই তো? হ্যাঁ, মিরপুর 2 ওইটা আবার ট্রেনিং সেন্টার। তো ওইটা ওইখান থেকে আমি ট্রাই করব বাসায় চলে আসে, এসে আমি তার ক্লাসটা করাবো। হয়তো লেট হইলেও আধা ঘন্টা 1 ঘন্টা লেট হইতে পারে, আর ট্রাই করবো যদি কোনো লেট। অসুবিধা নেই, এটা নিয়ে আমাদের দিক থেকে কোনো নেই, কারণ আপনার যদি আগে ট্রেনিং থাকে এটা কিছু বলার নেই কি, আর এটা নিয়ে তো তাড়াহুড়ো করার কিছু নেই আর কি। তো আমি চেষ্টা করছি যে আপনাদের সিলেবাসটা দ্রুত শেষ করে দেওয়ার, কারণ হলো এরপরে তো আপনাদের আরো 2-3টা কয়েকটা মডুল আছে মনে হয়, তরিকুল যেটা বলছে আর কি। হুম। তো আমরা একটু থিওরিটা পর্যায়ে একটু দেখি আজকে একটু, হ্যাঁ। আমরা যেহেতু 2টা ল্যাব করছি, তো আমরা আজকে একটু থিওরিটা দেখবো। তারপরে আর 2টা ল্যাব আছে, ন্যাট 20 আর 21, এই 2টা আমাদের ল্যাব আছে মডুলের। 22-23 এটা হালকা ল্যাব, আমি তারপরে একটু দেখাচ্ছি আপনাদের। সিডিসিপি, সিডিসিপি কখন হয়? সিসকো ডিসকভারি প্রোটোকল। সিসকো ডিসকভারি প্রোটোকল অর্থাৎ আপনার আমাদের এই ডিভাইসে, সিসকো ডিভাইসের সাথে কি কি ডিভাইস লাগানো আছে সেইটাকে দেখানোর জন্য শো সিডিপি নেইবার। দেখেন কি কি আছে আমার সাথে লাগানো। আমি আসলে জানি না, আমার কাছে, আমি রাউটার নেট একাডেমি আমি রাউটার জানি, কিন্তু আমার সাথে কোন ডিভাইস আছে এটা আমি জানি না। সেই ক্ষেত্রে বের করতে হয় শো সিডিপি নেইবার দিলে হয়। দেখেন কি কি লাগানো আছে আমার সাথে, একটা সুইচ আছে, এই দেখেন এই সুইচ লাগানো আছে। তারপর কি বলতেছে, একটা রাউটারও লাগানো আছে, এই দেখেন রাউটার লাগানো আছে। এবার কি বলছে, কোন পোর্টের সাথে সুইচ লাগানো আছে দেখেন, সে 0 বাই রাউটারে 0/1 লোকাল পোর্টে 0/1 পোর্টে সুইচ লাগানো আছে। দেখেন কার সাথে ধরি, দেখেন 0/1। আবার রাউটার কত পোর্টে লাগানো আছে, 0/0 পোর্ট, দেখেন 0/0 পোর্ট দেখাচ্ছে। তার মানে সিডিপি নেইবার থাকলে দেখা যায় যে আমার পার্শ্ববর্তী কি কি ডিভাইস লাগানো আছে সেই ডিভাইসকে আইডেন্টিফাই করার জন্য সেটাকে দেখাই দেয়। দেখেন একটা সুইচ, যার মডেল হলো এটা, এটা হলো রাউটার ক্যাপাবিলিটি এস সুইচ, আর হলো রাউটার, এটা 2960 সিরিজ, 2900 হলো সিরিজ, 2960 সিরিজ বলে আর কি, যাদের পোর্ট নাম্বার এত পোর্ট নাম্বার সাথে কানেক্টেড। এই সিডিপি কথার সুবিধার্থে এটা বুঝতে পারছেন সবাই? প্রশ্ন থাকলে বলতে পারেন। জি এলএলডিপিটা হলো একই কথা, এটা লিঙ্ক লেয়ার ডিস্ট্রিবিউশন প্রোটোকল। এটা হলো জাস্ট লজিক্যালি আপনার কানেক্টিভিটি, সেইটাকে বলা হয় এলএলডিপি। হ্যাঁ, যেগুলো হলো ডিভাইস কেন্দ্রিক না, মানে লজিক্যালি যেগুলো কানেক্টেড সেগুলোকে বলা হয় এলএলডিপি। যেন এর সাথে এর সুইচে কানেক্টেড, এই রাউটার সাথে রাউটার কানেক্টেড, এগুলো হয় এলএলডিপি বলে আর কি। লজিক্যালি যেগুলো কানেকশন থাকে এটা বলে এলএলডিপি। তো এবার আসা হলো আমরা
আচ্ছা একটা জিনিস আমি হুমায়ুন, একটু একটু একটা কথা বলবেন। আপনি লজিক্যালি বলছেন, তার মানে কি এগুলো নাও থাকতে পারে, মানে ফিজিক্যালি এগুলো হয়তো নাই কিন্তু লজিক্যালি আছে, এরকম কিছু? না ফিজিক্যালি আছে কিন্তু আপনার আইপি বসানো নাই, লজিক্যালি ও তার কানেক্ট কেবল দেওয়া আছে কিন্তু লজিক্যালি কনফিগার করা নাই, আইপি কনফিগার করা নাই, পোর্ট শাটডাউন করা নাই, পোর্ট নো শাটডাউন করা আছে, দেখতে পাচ্ছেন এটা আর কি, লজিক্যালি কাজ করা নাই, কেবল জাস্ট কেবলটা লাগায় রাখছেন। আমাদের এইটা একটু দিয়ে দিই, সিলেবাসটা একটু দিলে হবে কি সুবিধা হবে, এটা একটু দিয়ে যায়। তারপরে হলো যেটা করলাম এসিএলটা, এরপর আমাদের এসএনএমপি। এসএনএমপি হলো সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, অর্থাৎ আপনার এখানে একটা সার্ভার বসানো আছে, মনে করেন উইন্ডোজ সার্ভার একটা দেওয়া আছে, উইন্ডোজ সার্ভার 2023 একটা সার্ভার দেওয়া আছে। এটাও ডিএসসিপি করে দিলাম। এখনো আইপি পায়নি কারণ এটা গ্রিন হয়নি আর কি, হ্যাঁ এটা ডিফল্ট আইপি পেয়েছে। তো এই সার্ভারের ভিতরে উইন্ডোজ সার্ভার একটা আপনার কনফিগার করতে হবে, এনএমএস কনফিগার বলে একটা, আমি যদি দেখাই এরকম একটা, মনে করেন জাস্ট একটা সোলারিন সার্ভার। এই সার্ভার যদি আপনি কনফিগার করেন তাহলে আপনার ডিভাইস কোনটা নেটওয়ার্কে আছে কি নাই সেটা আপনি দেখতে পারবেন। তখন এই সার্ভারে আপনার বলি দেওয়া লাগবে এই রাউটারে কোন কোন আইপি আছে আর কোন কোন ডিভাইস আপনার নেটওয়ার্কের সাথে আছে, এই সার্ভারের ভিতরে বলে দিলে তখন আপনি দেখতে পারবেন যে আপনার কোনটা আপ আছে কি ডাউন আছে। হ্যাঁ এটা আইপি পেয়ে যাবে, তখন এই সার্ভারে দেখতে হবে, এর জন্য বলা হয় এনএমএস সার্ভার। হুম আমরা এনএমএসটা কিভাবে কনফিগার করা হয়েছে একটু দেখি। দেখেন এনএমএসটা কিভাবে করতে হবে, মনে করেন একটা আপনাকে এটা হলো একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডকে বলা হয় স্ট্রিং, রাউটারের ভিতরে দিয়ে দেওয়া হয়, দেওয়ার পরে এটাকে রিড অনলি বলে, আবার রিড অনলি স্ন্যাপশট নেয় কিছুক্ষণ পর পর, ও ইন্টারনালি স্ন্যাপশট নেয়, স্ন্যাপশট নেওয়ার পরে এটাকে আপ ডাউন, যদি লিঙ্ক আপ হলে, যদি বলছে স্ন্যাপ সার্ভার এসএনএমপি সার্ভার ইনাবল করবে এবং ট্রাফিক পাঠাবে ট্রাফ, এসএনএমপি লিঙ্ক ডাউন হলে ট্রাফিক পাঠাবে, লিঙ্ক আপ হলেও আপনাকে একটা মেইলে নোটিফিকেশন পাঠাবে, কোল্ড স্টার্ট অন স্টার্ট। হ্যাঁ মানে লিঙ্ক আপ ডাউন হলে এটা এসে ট্রাফিকটা জেনারেট করবে। অর্থাৎ আপনাকে জাস্ট ফর এক্সাম্পল আমি দেখাই, হ্যাঁ এটা দেখেন
এসএনএমপি সার্ভার কমিউনিটি। কমিউনিটি হলো আপনার কাস্টমাইজ যা লেখেন, মনে করেন ইউএসএ দিলাম, আমি দিলাম হলো একটা পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডটা ওই রাউটারের ভিতরে দেওয়া লাগবে, ওটা আমি আপনাকে দেখাবো একটু পরে। রিড অনলি, হ্যাঁ, সে রিড অনলি মোডে কাজ নেবে। রিড অনলি মোডে নেবে। এরপর একটা স্ট্রিং তৈরি করলাম, এরপর একটা স্ন্যাপশট তৈরি করবে। সে স্ন্যাপশট কেন নেবে? সে ডাউন হচ্ছে কি আপ হচ্ছে, একটা স্ন্যাপশট তৈরি করবে। এটা নিচ্ছে না, এটা ওই রিয়েল ডিভাইসগুলোতে নেবে আর কি। হ্যাঁ, আমরা দেখি আরেকটা ট্রাফিকটা দেখি, আরেকটা কমান্ডটা ইনেবল করবে। এটাতে নিচ্ছে না, হ্যাঁ, এটাকে সিসকো রিয়েল ডিভাইসে নেবে, কারণ এত ফাংশনের কাছে নাই। এখানে হট চিহ্ন মারলে দেখা যাচ্ছে তার কাছে কি কি কমান্ড আছে। তার কাছে কমান্ড আছে সর্বোচ্চ কমিউনিটিটা আছে, আর তার কাছে কোনো কমিউনিটি, এর পরে কমিউনিটি নাই। তাই কমিউনিটি দিয়ে আমি একবার পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, যে কারণে আর নেয়নি আর কি। তো লিঙ্ক আপ ডাউন করবে, আপ হবে ডাউন হবে, এটা দিয়ে দেওয়া হয়। তারপরে কি করবে, আপনার একটা দেখেন এরকম একটা সার্ভারে আপনার অ্যাড করতে হয়। প্রথমে হোস্ট নেম, তারপরে হলো এটা হলো এসএনএমপি ভার্সন 2 না 3 কাছে দেখানো হয়। দেখানো হলো ওই যে আমি একটা স্ট্রিং দিলাম, কমিউনিটি স্ট্রিং, এখানে লেখেন FSIPL আন্ডারস্কোর অন টু 3। যে কমিউনিটিটা আমরা দিব ওই কমিউনিটিটা এখানে সেট করতে হবে। এই যে USA অন টু 3, এইটা এই কমিউনিটিটা মানে এটা হলো পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা দিলে ও তারপরে যদি অ্যাক্টিভ থাকে এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসে। এটা হলো এসএনএমপি হিসেবে কাউন্ট করে। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? যেহেতু আমাদের সার্ভার তৈরি করা সম্ভব না, এই উইন্ডোজ সার্ভার, এই ব্যাক এন্ডে কি কাজ করে, এসকিউএল সার্ভারটা কাজ করে, তারপরে হলো এসকিউএল সার্ভার ডাটাবেস কাজ করবে, জাভা প্লাগইন সফটওয়্যার কাজ করে এই ব্যাক এন্ডে, এই সার্ভারের ব্যাক এন্ডে, যে কারণে এটা দেখানো ডিফিকাল্ট। হুমায়ুন, আরেকটা প্রশ্ন, আপনি যখন যে এসকিউএল কথা বললেন, এসকিউএল এর জন্য কি মানে সার্ভার কি অনেক রকম করা হয়? এসকিউএল এর জন্য কি আলাদা ডেডিকেটেড সার্ভার থাকে? হ্যাঁ, এসকিউএল আলাদা ডেডিকেটেড সার্ভার তৈরি করতে হয়। মনে করেন আপনি একটা ব্লেড সার্ভার নিলেন, ফুল একটা সার্ভার নিয়েছেন, অথবা একটা সার্ভারের ভিতরে ভিএম তৈরি করে নিয়েছেন, নিয়ে এসকিউএল সার্ভারটা ওর ভিতরে ইনস্টল করতে হয়। করার পরে ওর ভিতরে আপনাকে আইপি কনফিগার করতে হয় যে আমার এই আইপিটা তখন এসকিউএল সার্ভার হওয়ার পরে ওর ডাটাবেসটা কানেক্ট করে এরকম একটা উইন্ডো দেয়, এরকম একটা উইন্ডো দেয়। এখান থেকে আপনাকে হোস্ট অ্যাড করতে হয়, এই সার্ভারের আইপি এটা। তখন এই সার্ভারের আইপি ডাটাবেসের ভিতরে রেখে দেয়, এসকিউএল সার্ভারের ভিতরে। তাহলে কত রকমের সার্ভার কনফিগার করা হবে? মানে তাহলে কত রকমের সার্ভার থাকতে এটা পারে? সার্ভারটা বিভিন্ন রকম হতে পারে, যেমন এই সফটওয়্যারের জন্য এসকিউএল সার্ভার, কোনটা হলো জাভা প্লাগইন হইতে পারে, কোনটা হলো ওরাকল সার্ভার হইতে পারে। আচ্ছা, যেমন সোলার উইন্ডের জন্য হলো এসকিউএল সার্ভার ইউজ করে, সোলারের নিজস্বভাবে। অন্য কোনো ডাটাবেস সার্ভাররা কাউন্ট করে না, শুধু এসকিউএল সার্ভারটাই কাউন্ট করে, ডাটাবেসটা। আচ্ছা। তারপর হলো সিসলগ হলো আরেকটা সার্ভার তৈরি করে, সেটা এরকম এসকিউএল সার্ভার হতে পারে, কি লিনাক্স সার্ভার হতে পারে। যে সিসলগ সার্ভারে আপনার আপনার ইয়ের ভিতরে মনে করেন যে আপনার পিসিতে কে ঢুকছে না ঢুকছে, ওই পিসির এন্ট্রি রাখা লাগবে, এটা চেক করবে। তখন সঙ্গে সঙ্গে লগ দেখাবে। মানে এটা হচ্ছে আপনার লগ আর কি, লগ বুকের মতো। সিসলগটা হলো ওই সিসলগ সার্ভারের ভিতরে আপনার রাউটারের আইপি বসায় দিলেন, এবার আপনার রাউটারের ভিতর কে কি ঢুকছে না ঢুকছে সব সিসলগে চলে আসবে।
হুম। সেলিব্রেট দিলেই হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে হুমায়ুন, জি যখন একজন লোক ব্রাঞ্চে গেল, সে যখন ট্রানজাকশন করছে, তখন তো আপনার ব্রাঞ্চের যে ক্যাশিয়ার অথবা যে অফিসার আছে, সে তো সরাসরি ধরেন ব্যাংকের নিজস্ব সার্ভারে ঢুকে ট্রানজাকশন গুলো করে, কিন্তু একজন কাস্টমার নিজে যখন আপনার এটিএম বুথের মধ্যে ঢুকে এটিএম মেশিন দিয়ে যখন টাকা ওঠায়, হুম। সেই ক্ষেত্রে এটা কি হয়? সেক্ষেত্রে হয় আপনার একটা এটিএম সুইচ থাকে, এটিএম সুইচ থাকে, এটিএম সুইচ মানে আরেকটা সার্ভার থাকে, সেই সার্ভারের ভিতরে তার যে কার্ড নাম্বারটা সার্ভারের ভিতরে আগে দিয়ে দেওয়া হয়, আচ্ছা। এই কার্ড নাম্বারটা এখানে থাকে, কার্ড নাম্বার প্লাস পিন নম্বরটা, ওই কার্ডের হুম, সাথে হুম। ব্যাংক অ্যাকাউন্টটা ইন্টিগ্রেশন থাকে, অ্যাকাউন্ট নাম্বারটা ইন্টিগ্রেট করা থাকে। বলা হয় যে মনে করেন আপনার একটা কার্ড নাম্বার হলো এরকম একটা কার্ড নাম্বার, এই কার্ড নাম্বারটা অ্যাকাউন্ট, আপনার একটা যে ব্যাংকের অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টটা ও লিঙ্ক করা থাকে, হ্যাঁ, লিঙ্ক করা থাকে যে এরকম একটা দেখ এরকম, হ্যাঁ, হ্যাঁ। এই কার্ড নাম্বার থেকে যদি এই অ্যাকাউন্টে হিট আসে তাহলে তুমি যদি তোমার ব্যালেন্স থাকে তাহলে তুমি টাকা দিবা, না হলে তুমি টাকা দিবা না। এটা হলো এটিএম সুইচ বলে, আচ্ছা, এটিএম আচ্ছা। সুইচ থাকে আর তার কি। মানে আপনার এটিএন এর বুথগুলোতে অথবা ডাচ বাংলা ব্যাংকের যে আপনার এজেন্ট ব্যাংকিং এর কিওস্ক আছে, সেখান থেকে আসলে যখন আমরা টাকা ওঠানোর চেষ্টা করি, তখন আপনার এইভাবে যায়। হ্যাঁ আর যখন অ্যাকাউন্ট, যখন আপনার আমরা সরাসরি ব্যাংকে যাই, ব্যাংকে যখন আপনার ক্যাশ সেকশনে যখন অ্যাকাউন্ট অফিসার বা হুম যে কোনো অফিসার যখন হুম ট্রানজাকশন করে, তখন ওরা আরেকটা সার্ভার দিয়ে করে হ্যাঁ, নাকি? ওরা আরেকটা ওদের সার্ভার দিয়ে, সার্ভার আলাদা? হ্যাঁ, আপনার অ্যাকাউন্ট যেখানে আছে শুধু ওই সার্ভার চেক করে যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিনা, যদি ব্যালেন্স থাকে তাহলে আপনাকে টাকা দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু এটিএম কেও তো একই জিনিস করতে হয় না? এটিএম কে তো চেক করতে হয় প্রথমে যে আমার অ্যাকাউন্টে টাকা আছে নাকি। হ্যাঁ, ও ও মেনু ওকে এই প্রোগ্রাম তৈরি করে দেওয়া আছে যে এই একটা কার্ড নম্বর থেকে যদি কোনো কোয়ারি আসে তার অ্যাকাউন্টে তাকে ইন্ডিকেট করা থাকে, সঙ্গে সঙ্গে ওকে ব্যালেন্স কোয়ারি করতে দেওয়া হয়। এটা হলো আচ্ছা, অটোমেটিক্যালি তৈরি করে দেওয়া থাকে। বুঝতে পেরেছি। তারপর আরেকটা বিষয় হলো এন নেটওয়ার্ক টাইম প্রোটোকল, অর্থাৎ আপনার সার্ভারে পিসিতে ইয়েতে রাউটারের সময়টা কখন, সেই সময়টাকে আমরা কনফিগার করে দিতে পারি, হ্যাঁ, সেটাই যেমন শো ক্লক, আমরা টাইমটা নির্ধারণ করতে পারি। এখন যেমন আছে হলো 1 মার্চ 1993, প্রত্যেকটা ডিভাইসে এটা ক্লকটা সেট করে দেওয়া যায়। এবং প্রত্যেকটা নেটওয়ার্কে যখন আপনি লক দেখতে চাবেন তখন লক সেট করার আগে আপনাকে টাইম সেট করে নিতে হবে, কারণ আপনার রাউটারে কখন কোনটা আপ হচ্ছে না আপ হচ্ছে ওই ডেট টাইম অনুযায়ী সে ডেলিভারি দিবে, তখন আপনাকে আগে টাইমটা সেট করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, লোকাল টাইমটা সেট করে হ্যাঁ, নিতে হয়। লোকাল টাইমটা সেট করে নেবেন। যেমন লোকাল টাইম সেট করার নিয়ম হলো এরকম, এই যে ক্লক জোন টাইম জোন ঢাকা 60, ক্লক ক্যালেন্ডার ভ্যালিড, এই কমান্ডটা দিলেই হয়ে যাবে। তো আপনি যেটা করবেন, এটাতে এই প্যাকেটটা সবগুলো পাবেন না, পাবেন হলো আপনারা এই যে জিএনএস থ্রিতে পাবেন আর কি। হ্যাঁ, আরেকটা সিমুলেশন, একটু ভারত সিমুলেশন, জিএনএস থ্রি, এই সিমুলেশনগুলোতে জিএনএস থ্রি।
আমরা এই কিনেছি মেন অরিজিনাল রাউটারে এরকম স্ক্রিন আসে আর কি। হ্যাঁ, আমরা এগুলো এই টাইমটা দিয়ে দিই। তারপর একটা কথা হলো ক্লক ক্যালেন্ডার ভ্যালিড। এবার দেখেন আমরা শো ক্লক দিয়ে শো এটা পরের টাইমটা ধরছে, এখানে আবার ঠিক ধরছে 17 মে 10:22। হ্যাঁ, এই টাইমটা একটু উল্টো টাইম ধরছে আর কি। তাহলে আমরা কি লিখবো যে ক্লক টাইম জোন ঢাকা দিলে ঢাকা 06 দিবেন, আর ক্লক ক্যালেন্ডার ভ্যালিড দিলে আপনি ওই রাউটার ডিভাইস গুলোতে আপনি তখন ই করতে পারবেন, মানে টাইমটা সেট করতে পারবেন। আচ্ছা, আমাদের বাংলাদেশে তো টাইম জোন একটাই, তারপরে ঢাকা 6 লিখতে হয়। চিটাগাংয়ের তো আলাদা টাইম জোন নেই, তাই না? নাকি না আলাদা আছে? একটাই। ঢাকা হলো আস্তানা লেখে সম্ভব। আমাদের ওয়েসে প্রত্যেকটা আস্তানা ঢাকা আস্তানা দিয়ে রাখে 6+6 দিয়ে রাখে। +6টা দিয়ে রাখে মনে হয় GMT +6 এর জন্য। হ্যাঁ, GMT +6 দিয়ে রাখে। তো এরপর আরেকটা ইস্যু হলো যে রাউটারের ওএস সম্বন্ধে, ওএসটা জানা। জাস্ট আমি দেখলাম, আমরা দেখাই শো ভার্সন দিলে এই রাউটারের যে ভার্সন কত অপারেটিং সিস্টেমে সেটা দেখাবে। দেখেন এই ভার্সনটা হলো 72 সফটওয়্যার, যার ভার্সন হলো 15.2, ওএস এর ভার্সন হলো 15.2 সফটওয়্যার ভার্সন। জিজ্ঞেস করে যে রাউটারের ভার্সন কত, তখন হলো শো ভার্সন দিলে এটা দেখাবে। তারপরে হলো আপনার যদি রাউটারের আইওএস ডাউনলোড করার দরকার হয় কিংবা আপলোড করার দরকার হয়, তাহলে আপনাকে টিএফটি সফটওয়্যার ইনস্টল করা লাগে। টিএফটি সফটওয়্যার ইনস্টল করে আপনাকে ফিজিক্যালি এটাকে অ্যাক্সেস করতে হয় আর কি। যাক, আজকে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর আমরা কালকে একটা ল্যাব করবো আশা করা যায়, তাহলে কালকে হওয়ার পরে আমাদের আরেকটা ক্লাস লাগবে, আর 2টা ক্লাস হলে আশা করা যায় যে কভার হয়ে যাবে। পুরো মডিউলটা শেষ হয়ে যাবে। আপনি তো সবগুলোই সময় মতো শেষ করে দিচ্ছেন, কোনো সন্দেহ নেই, সবই ঠিক মতো শেষ হচ্ছে। কিন্তু আমি আমার ব্যক্তিগত কতটুকু শেষ করতে পারছি সেটা নিয়ে বড় সন্দেহের মধ্যে যাচ্ছি, কারণ এটা পারবেন, সমস্যা নাই। আমার যে ইউটিউবটা ওটা শেয়ার করবো আর কি। হ্যাঁ, ক্লাস শেষে এখন শেয়ার করলে আপনারা ইয়ে পাবেন না। ওইটা দেখলে আপনি কাজের ইন্সপিরেশন পেয়ে যাবেন, তখন আপনার আগ্রহ বেড়ে যাবে। ইনশাআল্লাহ। এবং একটা ক্লাসের আমার প্রায় 18-20টা মতো সেশন আছে ওইখানে। হ্যাঁ, আমি ক্লাস শেষে ওটা শেয়ার করে দেবো, ওইখান থেকে পরে আপনারা দেখবেন আর কি। আপলোড করা আছে ক্লাসটা সুন্দর করে, আপনার কোনো কষ্ট করা লাগবে না, ওই ভিডিওটা দেখলেই হবে। আর সমস্যা নেই, অনলাইনে তো আছেই, হোয়াটসঅ্যাপে নক করবেন, কোনো প্রবলেম হলে, কোথাও কোনো প্রবলেম হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, তখন আমি বলে দিলাম যে এখানে এই প্রবলেম।